দল কিংবা দেশ পরিচালনায় অতি স্বেচ্ছাচারিতার কারণে ক্ষণে ক্ষণে বাংলাদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে। 2024-এ সেই হোঁচট খাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের সামনে আমাদের চ্যালেঞ্জ অনেক, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই আমাদের সংস্কার করতে হবে। কিন্তু খোদ সংস্কারও কি আসলে চ্যালেঞ্জের মুখোমুখি কিনা, সেটি নিয়েও এখন আমরা প্রশ্ন করতেই পারি। কোথায় পাবো সেই উত্তর, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই RIL দেশ সাম্প্রতিকে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তন্নি। দর্শক, সংস্কার কি চ্যালেঞ্জের মুখে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আজ আমরা, এবং আজকে আমাদের মুখোমুখি হয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের দেশ সাম্প্রতিকে। সংস্কার এবং আমাদের আসলে নতুন বাংলাদেশ, দুটো শব্দ আসলে আমরা একেবারে 5 অগস্টের পরবর্তী দিনটি থেকে আসলে এই শব্দটি শুনেছি। আমাদের সংস্কার প্রয়োজন এবং রন্ধ্রে রন্ধ্রে আমাদের সংস্কার প্রয়োজন। গত 15 বছর যে শুধু আমরা দেখেছি যে আসলে একটি পরিবারের এক ধরনের দেশ পরিচালনা করার জন্য তারা একেবারে আঁকড়ে রেখেছিল পুরো বাংলাদেশকে, সেটি তো শুধু নয়, বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসছে নানানভাবে আসলে বাংলাদেশকে ক্ষমতায় কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে। সেটি ভুলিয়ে তো দিতে হবে এবং সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সে কারণে আসলে যেই সংস্কারের পথে আমাদের যাত্রা করার কথা ছিল, সেই যাত্রায় আমরা কতখানি গিয়েছি। $1 million কোয়েশ্চেন, $1 billion কোয়েশ্চেন। মানে আমি কি ধরেন, এটা এত বড় ক্যানভাসে একটা প্রশ্ন, যেটা জবাব দেওয়ার জন্য আরো বড় প্রস্তুতি লাগে। যিনি বলবেন, তিনি যিনি গ্রহণ করবেন, তার জন্য। আমি প্রায় সবসময় একটা কথা বলি, এবং সেটাই সত্যি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত পৃথিবী যত বস্তু বিষয় আছে তার সব কিছু সংস্কারের মধ্যে দিয়েই পরিবর্তিত হচ্ছে, উন্নত হচ্ছে, পরিবর্ধিত হচ্ছে, এবং এরকম করে একটা নতুন পৃথিবী গড়ে উঠেছে। মানে ধরেন, আমি যদি এরকম করে বলি যে মানুষ তো বনে জঙ্গলে থাকতো, সেই মানুষ আজকে চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার পথ খুঁজছে। তো কত বড় পরিবর্তন হয়েছে, কিন্তু খুব ছোট ছোট বিষয় নিয়ে। মানে একটা উড়বার আকাঙ্ক্ষা হয়েছে, মানুষ পাখা থেকে ঝাঁপ দিয়েছে, কত রকম কায়দা করেছে, কিন্তু এগুলো সবই সংস্কারের অংশ। করতে করতে একটা জায়গায় গেছে। এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে ব্যর্থতার জায়গা কি আছে? ওগুলো হচ্ছে টুকরো টুকরো, যেগুলো আসলে ইতিহাসে জায়গাই পাবে না। বরঞ্চ মানব সভ্যতার ইতিহাস যদি বলেন, তাহলে এটা একটা বিজয়ের ইতিহাস, সাফল্যের ইতিহাস, সামনে এগিয়ে যাওয়ার ইতিহাস। সেই বিবেচনা থেকেই যদি আমি ধরি, তাহলে যদিও মাত্র 5 মাস, অথবা মাত্র 15 বছর, অথবা মাত্র 54 বছর, 53 বছর, এই দিয়ে একটা মূল্যায়ন করা যাবে না। তবে আমি মনে করি সংস্কারের এই 5 মাসের মধ্যে বিরাট কিছু ইতিবাচক দিক আছে, যেটা হয়তো অনেকে আমরা লক্ষ্য করি না। আমি একটা উদাহরণ দেব। আমরা সবসময় বলতাম, যেমন 1/11-এর পরে বলা হতো, সে ফখরুদ্দীন আহমদ সাহেব বেশি করে বলতেন, জ্ঞান ভিত্তিক সমাজ, জ্ঞান ভিত্তিক রাজনীতি। আপনি যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনি অজ্ঞানতা নিয়ে তো আর উন্নতি করতে পারবেন না। রাজনীতি হোক, বিজ্ঞান হোক, সমাজ হোক, যার কথাই বলেন আপনি। আমাদের এই সময় কি হয়েছে, প্রায় সমস্ত মানুষ গ্রামে, নগরে, বন্দরে, শহরে কনস্টিটিউশন নিয়ে বিতর্ক করছে। অকল্পনীয় মনে হয় আমার কাছে যে ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত কনস্টিটিউশন পড়া খুবই বিরক্তিকর মনে করতো, কঠিন। একটার সাথে আর একটা মেলে না, একটার সাথে আর একটা কোন জায়গায় যেন একটা খিটিমিটি লেগে আছে, টেরি পাই না। এরকম একটা সাবজেক্ট নিয়েও ব্যাপক চর্চা হচ্ছে, এবং এরকম করে ধরেন 15টা কমিশন হয়েছে, 15টা কমিশনের উপরেই এক প্রকারে চর্চা হচ্ছেই। এটাকেই আমি মনে করি একটা অগ্রগতি। আগে মানে ধরেন, আমার নিজের অভিজ্ঞতা আছে, কোনো একজন পার্টি কর্মী, কেন্দ্রীয় কমিটি বা যে কোনো কমিটির একজন সদস্য একটু থিওরিটিক্যাল বক্তৃতা করেন, একটু জ্ঞানভিত্তিক বক্তৃতা করেন, তো সবাই থেকে আঁতেল বলে উপাধি দিয়ে দেয়। সবাই থেকে এরকম করে যে ওই থিওরি দিয়ে চলবে না, মানুষের সাথে বেশো, প্র্যাকটিক্যালি করো, তা না হলে হবে না। এবং সেটাও তো খুবই জরুরি, আসলে মানুষের খুব কাছাকাছি তো যেতেই হবে আপনার যারা রাজনীতি করছেন। ওইটা বলা হয় কেন, মানে ধরেন এখন আপনি একটা আলোচনা করছেন আন্দোলনের উপরে, আরে ভাই এত কথা বাদ দেন, নামেন মাঠে, ওই আলোচনাটা করেও নামা যাবে। আপনি এটা ওকে যে না করছেন, সাথে সাথে নামছেন না, আপনার প্রোগ্রামও নাই। এখানে কখন থিওরি ইম্পর্টেন্ট, কখন প্র্যাকটিস ইম্পর্টেন্ট, এটা নির্ভর করে সময় এবং পরিবেশের উপরে। নর্মালি এরকম করে বলা হয় যে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে দ্বান্দ্বিক। প্রতিটা বিপরীত ধর্মী জিনিসের মধ্যে সম্পর্কই দ্বান্দ্বিক হয়। কোনোটা কখনো প্রাধান্য বিস্তার করে, কোনোটা অপ্রধান দিকে চলে যায়। তা আমাদের এখানে এই মুহূর্তে সংস্কারটা ইম্পর্টেন্ট। আজকে কত বড় মিছিল করতে পারলেন সেটা ইম্পর্টেন্ট হবে না, কত ভালো কথা বলতে পারলেন, কত ভালো তত্ত্ব বলতে পারলেন, কত ভালো বাস্তবের আলোকে
আপনি প্রয়োগের কথা বলতে পারলেন। এই যে আপনি কথা বলার কথা বলছেন, খুব সঙ্গত কারণে এই প্রশ্ন আমাকে করতেই হবে। দীর্ঘ এই 53 বছরের কথা আপনি বলছেন, বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস আছে সেখানে আমরা যখনই দেখেছি আসলে কেউ না কেউ এই ধরনের অসঙ্গতির কথা তুলে ধরেছেন, কিন্তু আমি যদি খুব একটা ভুল না করে থাকি, দুঃসাহস যারা দেখিয়েছেন বিগত সময়গুলোতে তারাই গর্তে পড়েছেন, ক্ষমতার বলয় থেকে তাদেরকে ছিটকে যেতে হয়েছে। এই যে এক ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে যে আপনি আসলে বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারবেন না, আপনার মতের বাইরে গিয়ে আপনি কিছু বলতে পারবেন না, সেই সংস্কার কেন আমরা গড়ে তুলতে পারছি না? মানে দেখেন, এটাও না দুই রকমই আছে। সেটা হচ্ছে যে একটা কারেন্টের সাথে গা ভাসিয়ে চলো। আবার বলা হয় যে টু রাইজ এগেন্স্ট দি টাইড ইজ দি নিড অফ দি টাইম, মানে সময়ের বিরুদ্ধে দাঁড়ানোই বিপ্লবীদের কাজ। এই যে ধরেন কোপারনিকাস যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, কত বড় ঘটনা, ফাঁসি হয়ে গেল ভদ্রলোকের, কিন্তু ইতিহাসে তো উনি আছেন। যারা যারা তার বিরোধিতা করেছিলেন রাজা সহ, তারা কেউ নেই কিন্তু ইতিহাসে। তা আজকে এরকম হয়, আপনি আপনার জীবদ্দশাতে কোনো মূল্য পেলেন না, কিন্তু মরবার পরেও পেতে পারেন। আজকে সবার স্বীকার করতে হচ্ছে, সবাই বলছেন এই 53 বছরে আমাদের অর্জন আরও বেশি হতে পারত, কিন্তু সেটা হয়নি। এখন আমাদের অর্জন করার সময়, এই সময়টা সবচাইতে ভালো। এখন আমরা অনেক কিছু বদলে ফেলতে পারি আমাদের পছন্দ মতো। যেই পরিবর্তন আমাদের জন্য উপভোগ্য হবে, আমরা সেটার জন্য চেষ্টা করব। কিন্তু আপনি যে বদলে ফেলার কথা বলছেন, যেই বিরুদ্ধ মতকে আমরা কোণঠাসা করতে দেখেছি দীর্ঘদিন, বছরের পর বছর, সেটি বলতে গেলে আসলে এই ধরনের রাজনীতির সংস্কৃতি বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। এবং যারাই আসলে ক্ষমতায় থেকেছেন তারাই নিজেদেরকে ক্ষমতাসীন করবার জন্য এবং সেই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এমন হেন কোনো কাজ নেই যেটি তারা করেননি। সেই তৃণমূল থেকে সেই জায়গাগুলোকে, সেই রন্ধ্রে রন্ধ্রে যে আসলে আমাদের এই ধরনের দুর্নীতি ছড়িয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা আসলে কি? আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি এটার সঙ্গেই যাবেন, মানে গা ভাসিয়ে দেবেন, নাকি এটা রুখবার চেষ্টা করবেন। আপনি যদি সিদ্ধান্ত করেন আমি রুখবার চেষ্টা করব, তাহলে সেটা শুরু করেন। সেটা ওই ধরেন অপসংস্কৃতি বা অপ আচার যেভাবেই বলেন, এগুলো প্রতিষ্ঠিত হতে যত বছর লেগেছে হয়তো তার চাইতে কম বছরে পারবেন, কিন্তু সেটাও তো বহু বছরের ব্যাপার। বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরেন তাহলে 53 বছর, যদি 53 বছর না, আমাদের রাজনীতিতে দুর্নীতি, অপসংস্কৃতি এগুলো তো চালু হয়েছে পাকিস্তান আমল থেকে। আরও একভাবে বলতে পারেন ব্রিটিশ আমলেও এগুলো ছিল। আমাদের যে সামন্তবাদী সংস্কৃতি, মানে অন্যকে দবিয়ে রাখা, অন্য যেন আমার কথা শোনে, আমি প্রভুত্ব করতে চেষ্টা করব। সামন্ত প্রভু যেরকম কেবল নির্দেশ দেন, কোনো নির্দেশ পালন করেন না, সেরকম এইখানেও কালচারের মধ্যে এটা আছে। তো এইটাও 100 বছরের একটা দিক। আপনি এখান থেকে ঘুরে দাঁড়াবেন না, আপনি ভিন্ন মতটাও শুনবেন। আগে তো ভিন্ন মত প্রকাশ করা একটা বেয়াদবি ছিল, এখন আপনি ভিন্ন মত শুনবেন, তাকে সম্মান করবেন, এমনকি বিচার করবেন তিনি কি ঠিক। মাহমুদুর রহমান মান্না, ঠিক এখানে আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি যে বলছেন যে এখন আমরা ভিন্ন মত শুনবো, এখন আমরা মানুষকে কথা বলতে দিব, বা আমি যদি বলি যে আসলে এক ধরনের তর্ক বিতর্ক হতেই পারে, সেটি সবার মাঝে গণতান্ত্রিক ধারাই, সেটি আসলে আপনার মতের সাথে আমার মত মিলতে নাই পারে, সেটি কি আসলে এখন আমরা দেখছি? আমরা 2024-এর 5ই অগস্ট পর্যন্ত ঠিক যেই জায়গাটিতে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে এসে দাঁড়িয়ে কি আমরা ঠিক একই জায়গায় একইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারছি? এখন 2005-এর আগস্ট আপনি যে ঐক্য দেখেছে, যে দেখাটা ভুলও হতে পারে। কেন ভুলের কথা বলছি, আপনি যদি মনে করেন তখন যেরকম সলিডিফাইড ইউনিটি দেখেছেন, এটা সব সময় থাকবে, এটা তো হতে পারে না। সমস্ত অবিভাজ্য না, সমাজের মধ্যে বিভাজন থাকবেই। নির্বাচন যখন দিচ্ছেন তখন 5টা দল প্রতিদ্বন্দ্বিতা করলে 5টা দল একসাথে আছে, ঐক্যবদ্ধ আছে, তাই কি হবে নাকি? একজন আরেকজনকে কাটবে তো, নাহলে ভোট পাবে কেমনে? কিন্তু ইউনিটি উইথ ডাইভার্সিটি, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। ডেমোক্রেসি মানে কি? ইট ইজ ডেফিনেটলি সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু সংখ্যালঘিষ্ঠের কোনো দামই নাই, উইনার টেক্স অল, সেইটা আবার ডেমোক্রেসি না। আবার ওইটার মধ্যে আমি আবার কোপারনিকাসের উদাহরণটা নিই। সত্য যেটা, সেটা মেজরিটি সাপোর্ট করে না করে তাতে তো কিছু আসে যায় না। সত্য সত্যই, সত্যকে আপনার মানতে হবে। গণতন্ত্র আছে বলে আপনি অসত্যের প্রতি সারেন্ডার তো করবেন না। তার মানে গণতন্ত্র যদিও রুল অফ মেজরিটি, বাট অলওয়েজ মাইনরিটিকে আপনার কাউন্ট করতে হবে, তাকে মূল্য দিতেই হবে। নিশ্চয়ই। আবার আমরা আসলে বিরোধী দলগুলো গত 15 বছর ধরে আসলে যেই কাজটি করে দেখাতে পারেনি, কিংবা তাদের জন্য করাটা যথেষ্ট কঠিন হয়েছে, সেটি কিন্তু এই জুলাই আগস্টে একদল ছাত্র তারা করে দেখেছে। তাদের এক ডাকে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলও আসলে এক হয়েছিল। নানানভাবে তাদের সাথে রাজনৈতিক দলগুলোরও আসলে তারা একই জায়গায় একই পয়েন্টে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে তেমন একটা বড় মতনৈক্যের জায়গা আমরা দেখিনি। নির্বাচনের ইস্যুতে যখন আসলাম, যখন তারা আসলে তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা
ঘোষণা করার কথা ভাবছেন, ঠিক এই সময়টাতে এসে কেন আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব বাড়ছে? মানে তখন যেটা মনে করেছেন যে কোনো দূরত্বই ছিল না, সেই দেখাটাও কমপ্লিট ছিল না। কমপ্লিট ছিল না মানে কি, যেমন আপনি বললেন না, যেটা পারেনি বিরোধী দল সেটা তারা পেরেছে। কি পেরেছে বলেন তো, ওটা স্পেসিফাই করা দরকার। আমি এরকম করে বুঝি, আমি আমারটা বলছি। মানে এরকম টাইম অ্যান্ড এগেন হয়েছে, অন অকেশনস হয়েছে, বিরোধী দলগুলো সরকারের মুখোমুখি হয়েছে, কিন্তু বিরোধী দল তাদের চ্যালেঞ্জটা দেয় নাই। তুমি অন্যায়ভাবে আমার সভা পিছিয়ে দিচ্ছ, তুমি অন্যায়ভাবে সভা করতে দেবে না, আমাকে কথা বলতে দেবে না, আমি মানি না তোমার কথা, আমি আমার কাজ করবই, এই বলে বিরোধী দল দাঁড়ায়নি। কিন্তু এটা ছাত্ররা দাঁড়িয়েছে। দুটোর মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্স আমি একটা জায়গাতেই প্রধানত দেখি। এখন এই যে ছাত্ররা দাঁড়াবার ফলে জিতলো, তাদের মধ্যে একটা তো মানে বিজয়ী ভাব আছেই। আর জো জিতে ওই সিকান্দার, এরা সেকান্দার হয়ে গেছে, মনে করছে আমি সব পারি, সব করতে পারি। তাদের মধ্যে এই ভাব আসাটাও অস্বীকার করা যাবে না, কারণ এত বড় বড় বিরোধী দল সাইড লাইনে চলে গেছে, আর ওদের কোনো দলও নাই, তারা ফোরফ্রন্টে আছে, বিজয়ের পতাকা তাদের হাতে। এর ফলে সেই সময় কিন্তু বিভাজনটা বোঝা গেছে। যারা রাজনীতিকে সূক্ষ্মভাবে দেখবে তারা দেখবে যে ওরা ফোরফ্রন্টে আছে, এরা কিন্তু পেছনে অথবা সাইড লেনে অথবা আউট অফ লাইন আছে, মাঠের খেলার মধ্যে তারা নাই। তারা আবার ধীরে ধীরে আসতে চেয়েছে, এরাও তাদেরকে বলেছে, তাদের কথা বলেছে যে আমরা এইভাবে বিজয় অর্জন করেছি। এইখানে একটা খুবই সুন্দর সেতুবন্ধন হতে পারত। সেইটা আমি মানি যে আমাদের দেশের রাজনীতির মধ্যে সেই গুণগত চর্চা হয় না বলে এটা নিয়ে কোনো যে সেতু বন্ধনের কথা আপনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আসলে আমাদের অনেক ধরনের প্রত্যাশা ছিল, এবং আমরা যদি বলি আসলে আকাশচুম্বী আমাদের সামনে প্রত্যাশা ছিল, সেটিও হয়তো ভুল হবে না। তাদের সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। আপনার কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই 5 মাসে বা 6 মাসে পা রেখেছে, আমরা যা কিছু করার কথা ছিল, ঠিক যতখানি এই সেতু বন্ধন তৈরি করবার কথা ছিল ততখানি সেতু আসলে তারা তৈরি করতে পেরেছেন কি? কিংবা আসলে ঠিক যেভাবে রাজনৈতিক দল এবং ছাত্রদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে যেভাবে আলোচনা বসবার কথা ছিল, আমরা যদিও দেখেছি সংলাপ হয়েছে, কিন্তু সেই যে ফলপ্রসূ একটি দৃশ্যমান যে ফল আমাদের চোখের সামনে দেখার কথা ছিল, সেটি হচ্ছে কিনা? মানে আমি কিন্তু একটা অসাধারণ কৃতিত্ব এই সরকারকে দিই, সেটা হচ্ছে সমস্ত জাতি তার উপরে আশা রাখে। কখনোই হয়নি এটা। যে কোনো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে ওপিনিয়নের আশা আকাঙ্ক্ষার ভাগ বাটোয়ারা হয়ে যায়, কিন্তু এখানে সব উনি ধারণ করেছেন। এটাও কিন্তু তার যে একটা কৃতিত্ব, তারা এটা একটা পরিবেশ এরকম তৈরি করেছে। যেহেতু এদেরকে আমি চাচ্ছি না, এদেরকে সরিয়ে কাকে আনবো তা ঠিক নাই, অথবা একটা থার্ড ফোর্স, থার্ড পার্টি যেরকম করে বলে তার আসছে, সেই পার্টি এবার এসে বলেছে আমার কিন্তু ফিউচার পাওয়ারে কোনো লক্ষ্য নাই, আমি নতুন করে পার্টি করছি না, আমি কিন্তু কোনো রাজনীতি করব না, আমি এ থেকে মুক্ত। মানুষ বিশ্বাস করেছে, মানুষ বিশ্বাস করে ডক্টর ইউনূস আর একটা পার্টি করবে না, তার মানে ডক্টর ইউনূস নির্বাচনে দাঁড়াবেন না, তার মানে ডক্টর ইউনূস রাজনীতিবিদদের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন না, প্রভাবিত নন অন্তত তিনি। হ্যাঁ, এইটা অতীতে কখনোই ছিল না। অতএব আপনি কি মনে করছেন সেখানেও এটি কোনো না কোনো এক ধরনের সমালোচনার জায়গা তৈরি হয়েছে? বিশেষ করে আবারও যদি আমি ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তারা কোনো না কোনো ভাবে আসলে এই সরকারের খানিকটা সহায়তা পাচ্ছে, কিংবা সেই রাজনৈতিক দলকে গোছানোর জন্য সময় দেওয়া হচ্ছে, এবং সে কারণেই নির্বাচনের আসলে কোনো সঠিক রোডম্যাপ দেওয়া হচ্ছে না, এরকম আলোচনা তো রাজনীতিবিদরা বা বড় রাজনীতিবিদরা করছে। এই আলোচনাগুলো আমি একটু ক্রুড মনে করি। আপনি যদি আরো ফাইনার ওয়েতে দেখেন তাহলে বিষয়টা কি, এরা যারা শাসন করছেন তারা প্রথমেই ভুল করছেন। শাসন কার্য পরিচালনা যে মূলত একটি রাজনৈতিক কর্মকাণ্ড, এইটা তারা বোঝেন নাই। তারা মনে করছেন আমরা রাজনীতির মধ্যে নাই, রাজনীতি থেকে দূরে থাকবো, রাজনীতি দলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করব, কিন্তু আমরা রাজনীতি যেন আমাদের স্পর্শ না করে, আমাদের কলুষিত না করে। বাট গভর্নেন্স ইটসেলফ ইজ 100% পলিটিক্যাল, ওই জিনিসটা তারা বুঝতে পারেনি। ফলে হয়েছে কি, ওই জায়গাগুলোতে তারা বারে ফাম্বল করেছেন, ভুল করেছেন। মানুষের তখন তাদের প্রতি বেশ খানিকটা আশাহত হতে হয়েছে। ধরেন অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করা, এটা পলিটিক্যাল কাজ, এটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ নয়। ওরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, পুলিশ তারা সাজাতে পারেন নাই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বলছেন, চাকরিজীবী যতজন আছে জিজ্ঞেস করে, প্রতিটা সার্ভিসে ক্যাডারে গ্রেডে কী রকম বৈষম্য আছে। তো এগুলো তাদের তো ভাবতে হবে, বলতে হবে, অথবা তারা যখন আন্দোলন করছে তখন তাদের আনসারদের পিটালেন অথবা অন্যদের পিটালেন, তাহলেই তো হবে না, তাদেরকে পলিটিক্যালি হ্যান্ডেল করা দরকার ছিল, তা তারা করেনি। খেয়াল করবেন, এই রকম নিগ্রহ করবার পরেও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেনি মানুষ।
এবং এই যে আপনি বলছিলেন যে একটা সময় পর্যন্ত সমস্ত আপামর জনসাধারণের সায় ছিল, এখন আসলে নানান রকম কারণে, আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি সেটা কোনোভাবেই আসলে নিম্নমুখী করা যাচ্ছে না। সেটিও এইটি ছাড়াও আসলে অনেক ধরনের কারণে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, এবং সেই দূরত্ব যদি সৃষ্টি হতে থাকে সেক্ষেত্রে নির্বাচনেও এটি একটি বড় প্রভাব ফেলবে কিনা। আমি উত্তর নিব, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। RIL অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কয়ার বার দেশ সাম্প্রতিক দেখছেন। মাহমুদুর রহমান মান্না। আমরা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি জনগণের প্রত্যাশাও অনেক বেশি আছে। শুধু জনগণের নয়, আসলে রাজনৈতিক দলগুলোরও একটি বড় প্রত্যাশা ছিল তাদের সামনে, এবং সেই প্রত্যাশার চাপেই আসলে তারা খানিকটা নানান ক্ষেত্রে ভুল করছেন কিনা, এবং সেই ভুলের কারণে জনগণের সাথে কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব দিন দিন আরো দীর্ঘস্থায়ী হচ্ছে কি? না, এটা ঠিক চাপের কারণে হচ্ছে আমি তা মনে করি না, কারণ ওই অর্থে তেমন কোনো চাপ সরকারকে দেওয়া হয়নি। কিন্তু অনেকটা এক ধরনের সেলফ সেন্সারের মতো ব্যাপার থাকে না। উচিত ছিল কি, মানে আমরা যাই করি সব কিছুই একটা কনসেনসাসের ভিত্তিতে করা উচিত হবে। এবং ডক্টর ইউনূস এটা নিজেই বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ব্যক্তিগতভাবে আমাদের সাথে যখন সংলাপ হয়, তখন আমরাও তাকে এটা বলেছি যে আপনি সংস্কার তো চাপিয়ে দিতে পারবেন না। উনি বলছেন চাপিয়ে দেবো কেন, আমি সবার মতামতের ভিত্তিতেই করব। তো এই সবার মতামত তো তাকে জানতে হবে, এবং তিনি যদি কোনো মত দিয়ে তার খিটিমিটি মনে হয় কথা বলবেন তাদের সাথে, এই কথা বলে ঐক্যবদ্ধতার পরিধি বাড়ানো যেতে পারে। এই এক্সারসাইজ উনি করেন নাই এখন পর্যন্ত। মাঝে মাঝে বলেছেন আমরা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করছি, কিন্তু আমি টাইম অ্যান্ড এগেন বলেছি যে উনি বা ওনারা ইস্যু ভিত্তিক কথা বলছেন, লাইক পূজা, 15 আগস্ট, অন্যান্য, কিন্তু থিওরিটিক্যালি যে সংস্কার করতে চান এটা নিয়ে কথা বলেননি। আগেই যদি কথা বলে তারা প্রস্তাব দিতেন তাহলে অনেক বিতর্ক আগে নিষ্পত্তি হতো, সময় কম লাগতো। এই প্রস্তাব উনি অন্তত ডক্টর ইউনূস গ্রহণ করেছিলেন। আমার সাথে কথা যখন হয়েছে উনি বলেছিলেন হ্যাঁ আমি তো তাই করব, কিন্তু সেটা করেননি। এই যে করেননি কেন, আমার মাঝে মাঝে মনে হয়, আমার মনে হয় ভুল হতে পারে, কিন্তু একেবারে এরকম ভুল হয়ে গেছে বিশ্বাস করতে ইচ্ছে করে না। সেটা কি আসলে আপনি মনে করেন, খানিকটা আপনি নিজেও বলছিলেন যে এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা সেই অর্থে কোনো রাজনৈতিক দল বিলং করেন না, কিংবা আসলে তারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন, সেটি কি একটি বড় কারণ? আপনি কি তাই মনে করেন? তার চেয়ে বড় কথা হচ্ছে তারা রাজনীতিটা পছন্দই করে না। যেমন ধরে কোনো উপদেষ্টা হয়তো বললেন রাজনৈতিক দলগুলো এক একটা সম্ভাব্য ফ্যাসিস্ট, হয়তো কেউ একজন বললেন রাজনৈতিক দলগুলো হচ্ছে ক্রিমিনাল বা রাজনীতিবিদরা ক্রিমিনাল। মানে এইরকম বলা যত সহজ, যদি পাল্টা প্রশ্ন করে তার জবাব দেওয়া কঠিন হবে। কারণ ক্রিমিনাল এই সোসাইটি বানায়, সে পলিটিক্সও করতে পারে, সে আইন বিশারদও হতে পারে, সে একজন ডাক্তারও হতে পারে। আমরা দেখছি তো সোসাইটির মধ্যে বিষয়টা ওরকম করে কোনোভাবেই ক্যাটেগরাইজ করা যায় না, ক্লাসিফাই করা যায় না। ওরা এটা করছেন। আর আপনি যদি রাজনীতি চর্চা না করেন, কথা না বলেন, আমি তো বারবারই বলছি যে গভর্নেন্স ইজ পলিটিক্স, তো ওইটাই বাদ দিয়ে আপনি এটা করবেন কীরকম করে। এই কারণে মানে দুটোর তফাৎ আমি দেখাই আপনাকে, দুটোটা আমি তিনটা বলতে পারি এরকম করে। লতিফুর রহমান সাহেব আসবার সাথে সাথে 6 ঘন্টার মধ্যে 20, 25, 23 কতটা যেন সেক্রেটারির মধ্যে দিলেন, সোজা হয়ে গেছে পুরা আমলাতন্ত্র। আর এরা আসবার পরে ছাত্ররা গিয়ে আন্দোলন করলো না, পরীক্ষা দিতে পারবো না, এমনি পাশ করে দিতে হবে, তারা দিয়ে দিল। তো এইটা একটা বিরাট বিষয় না? তারা উনি একাই সিদ্ধান্ত নিতে পারলেন, আর এরা মিলে পারলো না। এটা তাদের দুর্বলতার দিক না? একইভাবে দেখেন হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ তো রাজনীতি করেননি, তারা আসলেন। আর জিয়াউর রহমানের কথা যদি বলতো, বিস্ময়করভাবে বাংলাদেশ জিতে নিলেন, মানুষ তার পক্ষে পার্টি করলেন, সেই পার্টি মানুষ সমর্থন করে। আজ বাংলাদেশে ওইটাই মেজর পলিটিক্যাল পার্টি। তো তাহলে ডক্টর ইউনূস পার্টি না করলেন, তার সাথে ছাত্র যারা আছে পার্টি করতে চায় উনি গাইড করতে পারতেন, অথবা নতুন একটা পার্টি গড়বার কাজে হেল্প করতে পারতেন। সেটি নিয়েও তো আসলে প্রশ্ন আছে। সবাই তো, বিশেষ করে রাজনৈতিক দলগুলো তো আসলে সেই প্রশ্নটাই তোলার চেষ্টা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের রাজনৈতিক দলকে গোছানোর জন্য সময় দিতে চাইছে, এবং সে কারণেই তারা নির্বাচনকে একটু বিলম্বিত করছে। মানে এই যে সময় দিয়ে যদি করেন, এই অভিযোগটা আমি ফেলে দিচ্ছি, আমার মাঝে মাঝে এরকম মনে হয়। কিন্তু এইটা দিয়ে কি দলটা গোছাতে পারছে? দল তো গোছাতে হবে রাজনীতির ভিত্তিতে। নতুন রাজনৈতিক দলকে তো একটু সময় দিতেই হবে, কিন্তু সেটা রাজনীতির ভিত্তিতে দল হবে তো। ক্রিকেট টিম হবে না তো, ফুটবল টিম হবে না তো, তারা নিশ্চয়ই ওখানে খেলা নিয়ে আলোচনা করবে না। তার বয়ানটা কি,
তার ন্যারেটিভ কি? ন্যারেটিভই তো নেই এখন পর্যন্ত। ডক্টর ইউনূস একটা ন্যারেটিভ তৈরি করার কাজ করতে পারতেন। উনি প্রথম সেই সময় যখন ডক্টর কামালের গণফোরাম হয় তার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করতে গেছিলেন, গিয়ে একটা লিখিত বক্তব্য দিয়েছিলেন, বক্তৃতা আমার স্বপ্নের রাজনৈতিক দল। কীরকম তার দল, উনি কীরকম স্বপ্ন দেখেন, কেমন দল হবে, এটা এখন আবার বলতে পারতেন। আমি কোনো দল করব না, কিন্তু আমি মনে করি দলটা কিন্তু তিনি আসলে যে স্বপ্ন দেখছেন, যে রকম রাজনৈতিক দলের স্বপ্ন আমরা সবাই দেখি, সেই জায়গাটিতে আসলে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতাদের একটা বড় অবদান থাকার কথা ছিল। আমরা তো বাংলাদেশের দীর্ঘদিন ধরে আসলে যেই রাজনৈতিক দল যখন ক্ষমতা এসেছে বেশিরভাগ সময় এটিই দেখেছি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে যার মতন করে আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছেন এবং পুরো শাসন ব্যবস্থাকে দুঃশাসনে পরিণত করেছেন। সেটি আসলে আমরা বিগত 15 বছর ধরে আমাদের নতুন করে দেখার কিছু নেই এবং সেটাতেই হয়তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেই সহায়তাটুকু, সেই সংস্কারের জায়গাটুকু রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে করেছেন না, করেছেন যে সেরকম তো এখন উদাহরণ নাই, কিন্তু কেউ কি তাদেরকে করতে বলেছেন? এই সংস্কারে দলগুলোর সংস্কার করতে আপনি রাজনীতি করছেন, আপনি নির্বাচিত হয়ে জনগণের সেবা করবেন, আপনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে আসীত হবেন, আপনি নিজের থেকে নিজের কোনো সংস্কার করবেন না? আমি তো বলছি করব, কিন্তু আমি আবার ভেতরে সংস্কার করছি, কীরকম করে টাকা বাড়াতে হয় সে বুদ্ধি করছি। আপনি তো জানতে পারছেন না, আপনি আবার বাইরের চেহারা দেখছেন, আমার আচরণ উচ্চারণ দেখে মনে করছেন লোকটা বোধহয় পরিবর্তিত হয়েছে, কিন্তু হয়নি। আপনি কি করবেন? আমার মনের মধ্যে ঢুকতে পারবেন না। এখন যদি আপনি আমাকে কিছু টেস্টে ফেলতে পারতেন তাহলে বুঝতে পারতেন টেস্টে কি রাষ্ট্র ফেলতে পারে না? আমি মনে করি পারে, এবং এই কাজগুলোই আমি বলছি যে মেবি ডক্টর ইউনূস করতে পারতেন। মেবি কেন বলছি, সবাই পারবে সেরকম যারা, কিন্তু উনি যেহেতু অ্যাটেম্পটই করেন নাই সেই জন্য বলছি। উনি যদি বলতেন সংস্কার মানে আমি কি চাই, রাজনৈতিক দলগুলো এইরকম হবে, কে মানা করতো? রাজনৈতিক দলগুলোই চেষ্টা করতে হতো। রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ এরকম হবে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখে অন্য কাছে আসতে চাইবে, কথা বলতে চাইবে, দূরে চলে যেতে চাইবে না। কিন্তু আমি দেখি এখন মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয় পায়। আবার রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের সময় কিংবা যাতে করে তারা নির্বাচিত হতে পারেন কিংবা রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারেন সে কারণে নিজেদের মাঝে নানান ধরনের সমীকরণ পাল্টে ফেলেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলেও একটি শব্দ ব্যাপক প্রচলিত। সেক্ষেত্রে আমরা দেখেছি জোট গঠন করেছেন, আপনারা নিজেরাও আসলে একটি জোটে আছেন। সেখানে এমনও দেখা গেছে যে যখন আসলে যেই দলকে প্রয়োজন হয়েছে তখন তাদের সাথে জোট গঠন করেছেন, আবার যখন প্রয়োজন হয়নি সেই দলকে নিজেদের ইচ্ছা মতো আবার তারা জোটের বাইরে রেখেছেন। এই যে আসলে প্রয়োজনের সময় আসলে কোনো একটি রাজনৈতিক দলকে ব্যবহার করা, সেটি কি আপনি মনে করেন যে খুব বেশি সামনের দিকগুলোতে আমরা দেখতে পাবো? না, জোট কথা যদি আপনি বলেন তাহলে জোটটা তো মিউচুয়াল ইন্টারেস্টেই হবে। আপনাকে আমার দরকার নেই, আমি কেন বোঝা বাড়াবো? আপনার আমাকে দরকার নেই, আপনি কেন আমাকে সাথে টানবেন? কিন্তু এইটা বলবেন যে আমি যদি আপনাকে সাথে টানি তাহলে সেটা একটা প্রপার ব্যাখ্যা থাকতে হবে, কেন আমি আপনাকে সাথে নিয়েছি, আমার লক্ষ্যটা কি, এবং সেই লক্ষ্যে আপনি আমি অভিন্ন আছি কিনা। যতটুকু লক্ষ্যে আমি নির্ধারণ করেছি ওইভাবেই জোট করা হয়নি, এটা তো আছেই। রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিক্রুটমেন্টই আপনি দেখেন না। একজনকে নমিনেশন দিচ্ছেন কেন? ওই লোকটার টাকা পয়সা আছে, সে ভোটটা করতে পারবে, হয়তো বেসিক কনসিডারেশনই তাই। কেন করবেন সেটা? একইভাবে ওর মাসল ভালো আছে, আর এই লোকটা কিন্তু খুব ভালো লোক, কিন্তু গরিব মানুষ, তো ও তো ভোট করতে পারবে না, তাকে আপনি দিচ্ছেন না। আপনি একবারে কি ভাবছেন যে এই ভালো লোকটা, গুণ সম্পন্ন লোকটাকে আমি কিছু ফিনান্স সাপোর্ট দিয়ে করাতে পারি কি ভোট, বা কিভাবে কি হয়, এই ভালো লোকগুলোকে আনা যায় কিভাবে, এটা তো ভাবছেন না। এই যে আর্থিক অবস্থার কথা আপনি বলছেন, টাকা পয়সার কথা আপনি বলেছেন, অর্থায়নের কথা যখন আসে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন নিয়ে তো আসলে কি স্বচ্ছতা কিংবা জবাবদিহিতার জায়গা তৈরি হবার খুবই সুস্পষ্ট প্রয়োজন ছিল। সেই প্রয়োজন আমরা কেন অনুভব করি না? কিংবা আসলে রাজনীতিতে যারা খুবই পেশাদারিত্বের সাথে রাজনীতি করেছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে বাদ দিয়ে আমরা দীর্ঘ সময় দেখেছি আসলে পরপর বেশ কয়েকটি নির্বাচনেই দেখেছি ব্যবসায়ীদেরকে অনেক বেশি সুযোগ করে দেওয়া হয়েছে। সেই বৈষম্যর সংস্কার আমরা কতখানি করতে চাই সেই প্রশ্ন রেখে আমি একটু বিরতিতে যাব। আমি বিরতি থেকে ফিরে আপনার উত্তর নিচ্ছি। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। মাহমুদুর রহমান মান্না, যেই অর্থায়নের কথা আমরা বলছি কিংবা রাজনৈতিক দলগুলোতে আসলে যেভাবে অর্থায়ন করা হচ্ছে, টাকা পয়সার কথা যদি আপনি বলছিলেন, সেই জায়গাটি থেকে আসলে প্রশ্ন থাকতেই পারে সেই অর্থায়নের স্বচ্ছতা বা সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারছি কিনা। কিংবা একটা দীর্ঘ সময় আমরা দেখেছি আসলে সংসদে যারা রাজনৈতিক নেতা ছিলেন তাদের চাইতে অনেক বেশি ছিলেন যারা ব্যবসায়ী, অর্থাৎ যাদের অর্থের যোগান দেওয়ার সুযোগ বেশি ছিল। এই ধারার সংস্কার কতখানি প্রয়োজন? আমরা তো সংস্কারে হাত দিয়েছিলাম 1/11-এর পরে। আপনার এই যে ধরেন এখনো আছে না, ওই সম্পদের বিবরণ দিতে হবে,
এবং সম্পদ আজকে যা আছে 5 বছর পরে কত হলো একটা রিলেটিভ স্টাডি, সেটাকে আপনার আনসার করতে হবে। এগুলো আগে ছিল না, সেগুলো করা হয়েছিল, কিন্তু গত 15 বছরের যে শাসন এগুলো কিছুই করতে দেয়নি বিভিন্নভাবে, ফলে এটা এগোয়নি। আমি মনে করি এই ধরনের প্রক্রিয়া পদ্ধতি এটার মধ্যে যাওয়া উচিত। এবং প্রত্যেক পার্টিকেই বলা হয়েছে যে বছর শেষে তার অডিট দিতে হবে। এই অডিটটাও আবার চেক করতে পারে গভর্নমেন্ট। সেটা চেক করে যদি গভর্নমেন্ট মানে স্যাটিসফাইড না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এগুলো করা হয়েছে, কিন্তু এগুলো কোনোটাই প্রয়োগ হয়নি। এর সাথে একটা জিনিস করার দরকার ছিল, সেটা হচ্ছে ইলেকশন। ইলেকশনের সময় বলা হচ্ছে কালো টাকার যাতে প্রভাব না হয়, তাতে মানে ক্যান্ডিডেট কত একটা সার্টেন অ্যামাউন্ট 25 লাখ টাকা খরচ করতে হবে, তার বেশি পারবে না। কিন্তু তার চাইতে বেশি একটা মানে প্রায়োগিক প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওই বিরাট বিরাট যে পরিচিতি সভা করে ক্যান্ডিডেটরা করতে দেওয়া হবে না, ইলেকশন কমিশনই পরিচিতি সভার আয়োজন করবে। হয়তো 2 দিন 3 দিন ধরে হতে পারে, ক্যান্ডিডেট যদি 10 জন থাকে তাহলে 2 দিনে বা 3 দিনে করা হলো, তারা তাদের বক্তব্য রাখলেন। পুরা ইলেকশনের ওই প্রচারণা সবার খরচটা নির্বাচন কমিশন বহন করলো। পোস্টারগুলো ছাপিয়ে দেওয়া হবে, সেটাও সেই সক্ষমতা কি আছে আমাদের ইলেকশন কমিশনের? এটা আমার কোনো বেশি বিষয় না তো, কত টাকা লাগে এক একটা জায়গাতে? ধরেন খুব যদি বেশি হয় 50 লাখ টাকার মধ্যে ভোট করা যেতে পারে ম্যাক্সিমাম। কোনো জায়গাতে 10 লাখ টাকাতেও করা যায়, আবার কেউ 10 কোটি টাকাও খরচ করে। আপনি অ্যাভারেজ এটা 50 লাখ টাকা মনে করেন 300 আসনে, তার মানে 150 কোটি টাকা লাগবে আপনার। তো 150 কোটি টাকা কোনো টাকা নাকি আমাদের গভর্নমেন্টের কাছে? এবার তো 8 লক্ষ কোটি টাকার বাজেট হবে না, করা যায়। এই সব কিছুই সংস্কারের মধ্যে আসতে হবে আজ হোক কাল হোক। আমি মনে করি যদি আপনি সত্যিকার গণতান্ত্রিক ওরকম করে একটা দেশ গড়তে চান, এরপরেও কোনো লোকের যদি মানে সাশ্রয় থাকে, তিনি যদি নিজের মতো খরচ করতে চান, সেটাও আপনি লিমিটেশন করবেন যাতে ওর বাইরে না যায়। আমি বলতে চাই যে সংস্কারে এই কথাগুলো সময় সময় উঠেছে, কিছু কিছু পদ্ধতি ব্যাখ্যাও করা হয়েছে, কিছু কিছু রেজলিউশন দেওয়া হয়েছে, কিন্তু পরে সেগুলোকে বাস্তবে কার্যকর করার জন্য যা করা দরকার সেই কাজটা করা হয়নি। এখন থেকে সেটা আমাদের করতে হবে। এই যে আসলে আমরা সবসময় অনেক ধরনের আলোচনা করছি, আমরা সংস্কারের কথা বলছি, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আসলে সংস্কার যৌক্তিক সময় দিতে চেয়েছে সংস্কারকে, সেই যৌক্তিক সময় কতখানি সেটি হয়তো এখন রাজনৈতিক দলের কাউকে প্রশ্ন করলে তারাও বলতে পারবেন না, কারণ তারা এখন যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছেন। তার মানে তারা কি মনে করছেন আসলে তারা ঠিক যতখানি সংস্কার চাইছিলেন সেই সংস্কার হয়ে গিয়েছে, নাকি তারা মনে করছেন যে সেই সংস্কার হয়তো আর কখনোই সম্ভব নয়, কারণ যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে পারলেই সব শেষ? না, সংস্কার হয়ে গেছে এটা বোধহয় কেউ মনে করছেন না, বা সেরকম করে কেউ বলছেন না। কিন্তু যতটুকু সংস্কার হয়েছে এইটুকুর ভিত্তিতেই করলে আর কোনো অসুবিধা নেই, এখনই করেন এই রকম করেও কেউ বলছেন না, যদি তার মনের মধ্যে থাকেও। কিন্তু আমি মনে করি কি, যে প্রশ্ন আপনি প্রথমে বললেন যে এটা রাজনৈতিক দলগুলো বলছে না বা তারা জানে না, কথা ঠিক না। যৌক্তিক সংস্কার এটা বা যৌক্তিক সময়টা এইভাবেই বলতেন, একটা ভালো নির্বাচন চান, সবার কাছে গ্রহণযোগ্য, যেই নির্বাচন পরবর্তী গণতন্ত্রের ভিত্তিভূমি বা সিঁড়ি তৈরি করবে। খুব কম কথার মধ্যে সাহিত্য করে বললে এরকম করে বলা যায়, কিন্তু এটা খুব প্র্যাকটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এর জন্য কী কী লাগবে? পুলিশ ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে, এবং ইলেকশন কমিশন মানে আবার 5 জন কমিশনার নয়, একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, নিচের স্তর পর্যন্ত, যাতে ভোটের প্রক্রিয়াটা স্বচ্ছ থাকে। এর সাথে মিলিটারি বা অন্য যা আছে ততখানি থাকবে, বিশেষ করে পুলিশ। আপনি এটা করতে কতদিন সময় লাগবে? পুলিশকে আপনি মানে স্ট্রিমলাইন করবেন, নির্বাচনের উপযোগী করবেন, কতদিন লাগবে? সেটা আপনি পাওয়ারে থাকলে আপনি বলবেন, আমি কিভাবে বলবো, আমি তো হ্যান্ডেল করছি না। যদি কেউ রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করে, আমি দেখেছি, আমি বড় বড় 2-1টা দলকে বলেছি, আপনাদের প্রশ্ন করলে আপনারা ঠিক মতো জবাব দেন না কেন? আপনারা বলেন সরকার বলুক আমি এই রকম চাচ্ছি, সরকার বলবে এরকম করতে হবে, এতদিন লাগবে। তো এটা নিয়ে তো কোনো বড় বিতর্ক হওয়ার কথা নয়। সরকারও এরকম করে বলছে না, দলগুলো এরকম করে বলে নাই, ফলে এটা একটা মানে এক ধরনের জাগলারির মধ্যে রয়ে গেছে। কথাবার্তা বলছি, আমরা একজন আরেকজনকে কাটার চেষ্টা করছি, কিন্তু সত্যি জায়গায় যেতে পারছি না। আমি মনে করি যে বর্তমান সরকার যেহেতু নিজে কোনো নির্বাচন করবে না, আমি তাই বিশ্বাস করি, এই জন্যে সরকার বলবে এই নির্বাচন করতে আবার এত জিনিস লাগবে। কিন্তু এখন কি দাঁড়িয়েছে, 15টা কমিশনের রিপোর্ট দেবে, কথাবার্তা হবে, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, যতখানি ঐক্যবদ্ধ হবে ততখানি সংস্কার করে
তারপরে ভোট হয়ে যাবে, সেটা হতে পারে, অসুবিধা নেই তো কোনো। মানে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। সংস্কার আমরা সবাই চেয়েছি এবং নানান ধরনের চ্যালেঞ্জকে সামনে রেখেই আমরা সেই সংস্কার চেয়েছি, কিন্তু এই মুহূর্তে আপনি কি মনে করছেন সংস্কার নিজেই আসলে কতখানি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে? না, সংস্কার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে নেই। সংস্কার যারা করবেন তারা চ্যালেঞ্জে পড়েছেন। যেমন আমি মনে করি সরকারের পক্ষে এই যে এতগুলো ওপিনিয়ন আসবে, তারপরে বিরোধী দল অংশীদার থেকে ওপিনিয়ন নেবে, সেগুলোকে সংশ্লেষ করে একটা কমননেস ডেভেলপ করা, মানে যেটাকে আপনি ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ বলছেন, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। কারণ আমাদের সোসাইটি খুবই ডিভাইডেড। এই জায়গাতে তাদের কষ্টটা হবে, এটা করতে পারেন কিনা। 2 নম্বর হচ্ছে, যদিও আমরা বলছি কিন্তু মানুষের নৈতিকতার সংস্কার বা তার উন্নয়ন, যে কথা আপনি আগে বলছিলেন, তার কমিটমেন্ট কোনো জায়গাতে আসে নাই। পুলিশ এখনও ঘুষ খায়, বিউরোক্রেসি এখনও ঘুষ খায়, আগের মতোই আছে। নিবেদন যেটা দেশের জন্য, ভোটের জন্য, এই জিনিস দেখতে পাচ্ছি না। এটাও বিরাট একটা চ্যালেঞ্জ। এই জন্যে মানে মাঝে মাঝে কেউ যদি বলে ভাই ঠিক মতো হবে কি, তখন নিজেই মনে করি ঠিক মতো হবে কি, সে দায়িত্ব তো আমার একার না, যাবে একাইটে জবাব দিতে পারবো, আমাকে ব্যাখ্যা করে বলতে হবে, অত ব্যাখ্যা শোনা তার সময় নেই। তো তখন বলি দেখেন কি হয়। তার মানে আমিও হাফ হার্টেড জবাব দিলাম, বিষয়টা হাফ হার্টেড আছে এখন। সেই হাফ হার্টেড থেকে আসলে ফুল হার্টেড হোক, সেই প্রত্যাশা আমরা রাখতেই চাই। সেই সংস্কার আমাদের দেশে আসুক এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমাদের নতুন যাত্রা শুরু হোক, সেই প্রত্যাশা রেখে আজকের দেশ সাম্প্রতিক শেষ করতে চাই। মাহমুদুর রহমান মানে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।